আসসালামু আলাইকুম ডিয়ার প্রিপোজিশন। এটি অন্যতম গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটি বিভিন্ন ক্ষেত্রে রূপ পাল্টায়, অর্থের রূপ পাল্টায়। একই রকম ওয়ার্ডের সঙ্গে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহৃত হয়ে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে থাকে। আবার কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসেই। তো বিশেষ কোনো নিয়ম দ্বারা প্রিপোজিশনকে সীমাবদ্ধ করা যায় না। তারপরেও সাধারণ কিছু নিয়ম কানুন আছে, যদি আমরা জানি তাহলে প্রিপোজিশন সংক্রান্ত সমস্যাগুলো আমরা ওভারকাম করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আগে জেনে নিই প্রিপোজিশনটা কি। প্রিপোজিশন হলো সেই ওয়ার্ড যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্যান্য ওয়ার্ডগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন সেই শব্দ যা বাক্যে ব্যবহৃত অন্যান্য ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে। Preposition, a preposition is a word which is used before a noun and a pronoun and makes a relationship among all other words used in a sentence. সুপ্রিয় শিক্ষার্থী, জেনে নিলাম যে প্রিপোজিশন কি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রিপোজিশন কোথায় বসে। আমরা সংজ্ঞাটা জানলাম। তো প্রিপোজিশনের ব্যবহার, এটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবহারটাও জেনে নিলাম। তো দেখা গেছে যে হয়তো আমাদের সাবজেক্ট ভার্ব সহ অনেক কিছুই আছে, তো সেখানে আমাদের নাউনের আগে হয়তো একটা বা প্রোনাউনের পূর্বে এরকম প্রিপোজিশন বসে। প্রিপোজিশনের নিজস্ব যে অর্থ, এটি তেমন কোনো গুরুত্ব বহন করে না। তো কোনো নাউন বা প্রোনাউনের সাথে বা পূর্বে যখন ব্যবহৃত হয় তখনই কিন্তু প্রিপোজিশনের অর্থের গুরুত্বটা প্রকাশ পায়। বাংলা ব্যাকরণের একটি বিশেষ টপিকের সঙ্গে সাধারণ ব্যবহারের দিক থেকে প্রিপোজিশনের মিল আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটি নিয়ে আমি একটি ভিডিও লেসন অবশ্যই তৈরি করব, আশা করি সাথেই পাবো। তো প্রিপোজিশনের প্রকারভেদ জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, প্রিপোজিশনের প্রকারভেদে আমরা প্রথমে পাই সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কি? একটি ওয়ার্ড নিয়ে যে প্রিপোজিশন গঠিত হয় সেটি হলো সিম্পল প্রিপোজিশন। আমরা ইন, অফ, ফর, উইথ, আপ, ওভার জানি। এগুলোতে একটি করে ওয়ার্ডই আছে এবং এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি ইজ ইন দ্য রুম, ইনটা। ওকে, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি বাংলাদেশ। অব একটি ওয়ার্ড, একটি প্রিপোজিশন। এরপরে আমরা আসি নাম্বার 2, ডাবল প্রিপোজিশন। প্রথমটা ছিল সিম্পল, 2 নম্বরটা হলো ডাবল। দুটি প্রিপোজিশন নিয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় ডাবল প্রিপোজিশন। দুটি প্রিপোজিশন, ইনটু, অনটু, আপ টু, উইদাউট। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলোর মধ্যে আমরা দুটি করে প্রিপোজিশনের উপস্থিতি দেখতে পাই। ওকে, ডোন্ট এন্টার ইনটু আ মস্ক পুটিং অন শুজ। ইনটু, ডাবল প্রিপোজিশন। নাম্বার 3, কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড, সিম্পলে আমরা একটি পেলাম, ডাবলে আমরা দুটি পেলাম। নিশ্চয়
কম্পাউন্ডে আমরা পাবো 2 এর অধিক। এখানে কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে প্রিফিক্সের মতো প্রিপোজিশন থাকে এবং সেটি হলো কম্পাউন্ড ওয়ার্ড। যেমন অ্যালং, ALONG, এটাকে আমরা বিচ্ছিন্ন করলে পাই অন যোগ লং। বিহাইন্ড, BEHIND, এতে বাই যোগ হাইন্ড। সুপ্রিয় শিক্ষার্থী, এইরকম আমরা অনেক ওয়ার্ড পেয়ে থাকি যেগুলো কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে ঠিক এমন একটা প্রিফিক্স আছে যেটাকে আমরা বিশ্লেষণ করলে একটি প্রিপোজিশন পেয়ে যাই। এভাব, ABOVE, এভাব। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা বিচ্ছিন্ন করলে অন, বাই, আপ পেয়ে যাই। সুতরাং এটি হলো কম্পাউন্ড প্রিপোজিশন। এরপরে নাম্বার 4, ফ্রেজ প্রিপোজিশন অর প্রিপোজিশনাল ফ্রেজ। সুপ্রিয় শিক্ষার্থী, যে ফ্রেজগুলো প্রিপোজিশনের কাজ করে, ফ্রেজ হলো শব্দগুচ্ছ, একাধিক ওয়ার্ড একসাথে বসলেই একটি ফ্রেজ হতে পারে। তো এরকম কোনো ফ্রেজ যদি প্রিপোজিশনের কাজ করে তবে সেটি ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। সাধারণত আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে এবং শেষে একটি প্রিপোজিশন দেখি, তবে শেষে প্রিপোজিশনাল ফ্রেজের শেষে প্রিপোজিশন থাকেই বা থাকবেই। যেমন বাই ডিন্ট অফ, ইন লিউ অফ, ইনস্টিড অফ, বাই ভার্চু অফ। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম আমরা অনেকগুলো পেয়ে থাকি। বাই ভার্চু অফ, বাই ডিন্ট অফ, ইনস্টিড অফ। দ্য বয় succeeded in the exam by dint of hard labor. The boy succeeded in the exam by dint of hard labor. By dint of the phrase preposition or prepositional phrase. সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি disguised preposition. Disguised preposition. Number 5, disguised preposition. Disguised অর্থটাই হলো ছদ্মবেশ, ছদ্মবেশী। যে প্রিপোজিশনটা বাক্যে ছদ্মবেশে থাকে। তাহলে এমন কোনো লিটার যা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু সেটি আসলে বিশেষ লিটার বলতে এটি প্রিপোজিশন। আমরা জেনে নিই, ইটস 10 o'clock। সুপ্রিয় শিক্ষার্থী, ইটস 10 o'clock। ও ক্লকে, ও অ্যাপোস্ট্রফি, তারপরে আমরা ক্লক দেখি। এই ও ক্লকে, ওর মধ্যেই কিছু বিষয় লুকিয়ে আছে, ছদ্মবেশ রয়েছে। ও কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি, চিন্তা করে দেখেছি আসলে ও ক্লোকের, ক্লোক তো নাউন, তাহলে ওটা কি? নিশ্চয় নাউনের আগে একটি প্রিপোজিশন। এটি হলো অব, ও এফ, অব। তাহলে ওর মধ্যে অব আছে, তার মানে এটি লুকায়িত, ছদ্মবেশী। হি ওয়েন্ট আ হান্টিং, হি ওয়েন্ট আ হান্টিং। হান্টিং, তার আগে এ, তো জেরান্ডের আগে তো এ বসে না, বা পার্টিসিপলের আগে কিন্তু এখানে এ হওয়ার কথা না। আবার ওয়েন্টটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, তাহলে নিশ্চয়ই এটা ছদ্মবেশী কিছু, কারণ ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা অবজেক্ট বসাতে চাই নিশ্চয়ই কোনো নাউন বা প্রোনাউনের দরকার। আবার জেরান্ডের আগে এ বসে না, আমরা দি বা কোনো কোয়ালিফাইং ওয়ার্ড বসাতে পারি ভার্বাল নাউন করার কারণে। তাহলে এখানে ঘটনাটা কি? হি ওয়েন্ট আ হান্টিংয়ে এটাই হলো
অন, অর্থাৎ এটি হলো ডিসগাইজড প্রিপজিশন। এরপরে আমরা আসি পার্টিসিপল প্রিপজিশন। আমরা নন ফাইনাইট ভার্বের পার্টিসিপল সম্পর্কে জেনেছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী, তো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যখন বাক্যে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন সেগুলোকে বলা হয় পার্টিসিপল প্রিপজিশন। এটি নাম্বার 6। ওকে, নাম্বার 6 পার্টিসিপল প্রিপজিশন। সুপ্রিয় শিক্ষার্থী, পার্টিসিপল প্রিপজিশনে আমরা কি কি দেখি? তো এটি প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে অথবা পাস্ট পার্টিসিপল হতে পারে। যেমন দ্য ম্যারেজ গেস্টস ওয়ার ওয়াকিং পাস্ট দ্য ওল্ড সেলর, PAST। দ্য ম্যারেজ গেস্টস ওয়ার ওয়াকিং পাস্ট দ্য ওল্ড সেলর, অর্থাৎ বিবাহের অতিথিবর্গ বৃদ্ধ নাবিকের পাশ কেটে হেঁটে যাচ্ছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে পাস্ট PAST, এটি আগের দিনে অর্থাৎ অতীতকালে PASS এর V3 বা V2তে ব্যবহার করা হতো PAST, এখন PASSED। তো এই PAST এটি কিন্তু এখন প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দ্য ম্যারেজ গেস্টস ওয়ার ওয়াকিং পাস্ট দ্য ওল্ড সেলর, এখানে পাস্ট হলো পাশ কেটে দেওয়া, তো এটির উৎপত্তি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল থেকে। এরপরে আমরা ব্যবহার করতে পারি আই নো নাথিং রিগার্ডিং হিম, আমি তার বিষয়ে কিছু জানি না। এখানে রিগার্ডের সঙ্গে আইনি যোগ করা রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরকম রিগার্ডিং, কনসিডারিং, বারিং, এই অ্যাকসেপ্টিং, এই শব্দগুলো আইনজিযুক্ত এবং প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এগুলো হলো পার্টিসিপল প্রিপজিশন। তো আমরা এই 6 প্রকারের প্রিপজিশন পেয়ে থাকি। আরেকটি প্রিপজিশন আমরা জানি, বিভিন্ন ব্যাকরণে আমরা পড়েছি, গ্রামারে পড়েছি, ডিট্যাচড প্রিপজিশন। আসলে এটি কোনো বিভাজন নয়, এটি সিম্পল হতে পারে, কম্পাউন্ড হতে পারে, অথবা ডাবল প্রিপজিশন হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে বলে রাখি যে প্রিপজিশন কিন্তু নাউন বা প্রোনাউনের আগেই বসতে হবে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন নয় বা তার আগে যদি কোনো ওয়ার্ড প্রিপজিশনের মতো যা সেটা যদি না বসে থাকে তাহলে কিন্তু প্রিপজিশন হবে না। তারপরেও যে ওয়ার্ডের জন্য প্রিপজিশনটা ব্যবহৃত হবে সে ওয়ার্ড যদি থাকে বাক্যে তাহলে সেটি প্রিপজিশন। তবে আমরা জেনেছি প্রিপজিশনটা নাউন বা প্রোনাউনের আগে থাকবে। অনেক সময় দেখি আমরা যার আগে বসার কথা সেই নাউন বা প্রোনাউন আগে আছে কিন্তু প্রিপজিশনটা পরে, তবে সেগুলো কিন্তু আসলে প্রিপজিশন। এখানে বলে রাখি যে প্রিপজিশনের সঙ্গে কিন্তু অ্যাডভার্ব অনেকের মিল আছে, অনেক অ্যাডভার্ব এবং প্রিপজিশনের মিল আছে। এটা বিষয়ে নতুন একটি ভিডিও লেসন আমি সম্পাদন করব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তো আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, যেমন আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আমার লেখার কোনো কলম নেই। উইথটা হলো সিম্পল প্রিপজিশন। তো উই রাইট উইথ আ পেন, আমরা কলম দিয়ে লিখি। উই রাইট উইথ আ পেন, আমরা কলম দিয়ে লিখি। তো পেনের আগে উইথ প্রিপজিশন। তো আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, পেনটা আগে আসে, উইথটা পরে, আমার লেখার কোনো কলম নাই। তো উইথটা পরে, তাহলে কি এটি প্রিপজিশন নয়? হ্যাঁ, এটিও প্রিপজিশন, কারণ পেনের আগে যে বসার কথা ছিল পেনটা আগে আছে। এই ধরনের প্রিপজিশনকে বলা হয় ডিট্যাচড প্রিপজিশন, কারণ এটা যার আগে থাকার কথা সেখান থেকে বিচ্ছিন্ন, বাক্যের শেষের দিকে বসছে। যেমন সিট অন দ্য চেয়ার, চেয়ারের ওপর বসো, সিট অন দ্য চেয়ার, তাহলে অন প্রিপজিশন। যদি বলা হয় গিভ হিম এ চেয়ার টু সিট অন, তো চেয়ার কিন্তু আগে আছে, অনটা পরে আছে। তো
এজন্য এটি প্রিপোজিশন, এবং এটি হলো ডিট্যাচড প্রিপোজিশন। আসলে এটি বিশেষ কোনো বিভাজন নয়, এটি আমরা যে 6টা পার্টস অফ স্পিচ পাই তারই মধ্যে কোনো একটি, হয়তোবা সিম্পল এবং ডাবল কিংবা কম্পাউন্ড প্রিপোজিশনগুলোর মধ্যেই এই ডিট্যাচড প্রিপোজিশনগুলো অন্তর্ভুক্ত। আশা করি প্রিপোজিশনের সংজ্ঞা এবং এর বিভাজন, উদাহরণ, ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। তবুও বলে রাখি, বাংলা ব্যাকরণের বিশেষ একটি টপিকের সঙ্গে প্রিপোজিশনের, সাধারণ প্রিপোজিশনের মিল রয়েছে, এটি নিয়ে একটি ক্লাস করব, এবং প্রিপোজিশন এবং অ্যাডভার্বের মধ্যে কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, সেটি নিয়েও আলোচনা করব। আশা করি সাথেই পাব। থ্যাংক ইউ।